নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। এবার ইসলামাবাদকে ভাতি মারার পরিকল্পনা করে ফেলল নয়াদিল্লি। পাকিস্তান থেকে এবং সে দেশের মাধ্যমে কোনো রকম পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল মোদী সরকার। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমনই ঘোষণা করেছে বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন তা অবাধে আমদানিযোগ্য হোক বা অনুমোদন সাপেক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হলো। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যে কোনো ব্যতিক্রমের জন্য ভারত সরকারের থেকে পূর্ব অনুমোদনের প্রয়োজন। ফাস্টফুডের দোকান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় হাপানিয়া বাজারে। আগুনে পুড়ে যায় 5টি দোকান, আংশিক ক্ষতি হয় 2টি দোকানের। এদিকে ঘটনার খবর পেয়ে দুপুরে একটা নাগাদ হাপানিয়া বাজারে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করতে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। শনিবার সকালে 10:30 নাগাদ একটি ফাস্টফুডের দোকান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় হাপানিয়া বাজারে। আগুনে পুড়ে যায় 5টি দোকান, আংশিক ক্ষতি হয় 2টি দোকানের। অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানান টিফিনের দোকানে কর্ণধার অজয় দাস। তিনি জানান, সকালবেলা দোকান খুলে রান্নার গ্যাসের চুল্লিতে প্রেসার কুকার বসিয়ে দোকান থেকে বের হয়ে এটিএম এর সামনে আসতে দেখতে পান আগুন জ্বলছে তার দোকানে। সাথে সাথে চিৎকার শুরু করেন তিনি। আশপাশের ব্যবসায়ীরা ও পথচারীরা এসে খবর দেয় বাদারঘাট স্থিত ফায়ার স্টেশনে। ঘটনাস্থলে পৌঁছায় 2টি ফায়ার ইঞ্জিন। দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকল কর্মীরা। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত 5টি দোকানের মধ্যে রয়েছে টিফিনের দোকান, স্টুডিও এবং ফলের দোকান। ব্যবসায়ীদের অভিমত, যদি ঘটনাস্থলে 2টি ফায়ার ইঞ্জিন সময় মতো ছুটে আসতো না, তাহলে গোটা বাজার অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যেত। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এখনো স্পষ্ট নয় ব্যবসায়ী মহল। আমি করে 5 মিনিট বসি বসে বস্তিকে বাইরে মানে এটিএম এর সামনে যেতে 2 মিনিট হয়েছে। হঠাৎ আগুন মানে কি, মানে আগুনটা কি গ্যাসে চলে না ছিল? গ্যাসটা ধরেনি, মানে ধরাই সেরা গ্যাসের উপর বয়সেরা চেক করে রাখছি। করে সে 5-7 মিনিট বসি করো বয়সেরা এখন বস্তিকে বাইরেছি। কিসের দোকান আসলো আপনার? আসলো আপনার এটা ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম আপনার? প্রতি 3-4 দিন টোটাল কয়টা দোকান করা গেছে এখন? 4টা। সবটা কি ফাস্টফুডের দোকান ছিল? কয়টা ফায়ার সার্ভিস আসলো? 2টাই আগুন নিয়ন্ত্রণে আনছে। মানে কিছু বাই করতে পারছেন না এখন অব্দি? সব তো নষ্ট হয়ে গেছে। সূত্রপাতটা কোন দোকান থেকে হয়েছে? কিসের দোকান ছিল এটা? কয়টা সিলিন্ডার ইয়ে হয়েছে? কয়টা সিলিন্ডার বাস করছে? গাছ তখন আমরা একটা জানা চলছে, যেটা চলছে একটা গাছ করছে। মানে কয়টা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে? দোকান তো ক্ষতি হয়েছে, বেশি হয়েছে 4টা দোকান, 2টা দোকানের সামান্য মোটামুটি অনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি পরিমাণ? ওখানে তো আপনার আমরা আমি করতাম গাড়ার তো মনে গাছ দিতে করতে পারবে। আপনার কি দোকান আসলো? আমরা ফায়ার সার্ভিস আছে? হ্যাঁ, ফায়ার সার্ভিস 2টা উনি আমরা পাচ্ছি। এদিকে ঘটনার খবর পেয়ে দুপুরে 1টা নাগাদ হাপানিয়া বাজারে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করতে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, বাপি দাস সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত দোকানীদের সঙ্গে আগরতলা পৌর নিগমের মেয়র কথা বলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সরকারিভাবে যা সহায়তা করা তা যেন দ্রুত করা যায় সেদিকে নজর দেওয়া হবে। পাশাপাশি পৌর নিগম থেকেও সাহায্য করার ব্যবস্থা করা হবে। পরবর্তী সময় বাজারটিকে সর্বসুবিধাযুক্ত আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হবে। 11টা নাগাদ হাপানিয়া বাজারের জায়গায় প্রায় 6টি দোকান সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ডে ভর্তি হয়েছে। সর্বোচ্চ পরিমাণ 5-6 লক্ষ টাকা হবে। কর্পোরেটর আছেন, বাপি দাস,
এবং আধিকারিক আছেন, বাজার সমিতি সেক্রেটারি আছেন। আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলেছি। সরকারিভাবে এই জিনিসটা কথা বলা হয়েছে, সরকারিভাবে যে নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে। সেক্ষেত্রে পাওয়ার পর আপনাদের যে সাহায্য করার কথা সেটা করা হবে। পরবর্তী সময় আমরা আগরতলা অনুদান থেকে আমরা চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করা যায় কিনা একটু বাজার সমিতির কথা বলবো, ওনাদের সঙ্গে কথা বলবো, ওনার আগে সেটা যাতে সহজে পায় সেদিকে আমরা চেষ্টা করছি। এবং তাদের পাশে আমরা আগরতলা পৌর নিগম এবং আমাদের আমাদের কর্পোরেটর তো আমরা সবাই আছি। পরবর্তী সময় বাজারটা যাতে সঠিকভাবে সমস্ত ব্যবস্থাপনা রেখে এবং জীবনের বিভিন্ন গতি যাতে বাজারটা রক্ষা করা যায় সেদিকে লক্ষ্য রেখে আমরা পরবর্তী সময় বাজারে একটা পরিস্থিতি যাব, বাজার নিয়ে একটা পরিকল্পনা গ্রহণ করব। জায়গাটা জায়গায় দূর জায়গা আছে। যাই হোক, বাজার যখন গঠন করা হবে বা নতুনভাবে চিন্তা করা হবে তখন জায়গা দূর জায়গা কথা বলি আমরা আধুনিক বিজ্ঞানসম্মত হবে এবং যাতে এই ধরনের দুর্ঘটনাকে সহজেই এড়ানো যায় এবং জলের ব্যবস্থা যাতে রাখা যায় সেই বাজারটা পুনর্বস্থা করার চেষ্টা করবে। স্বাভাবিকভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সমবেদনা জানাচ্ছি। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো তাদেরকে যতটা বেশি সাহায্য সহযোগিতা করা যায় আর্থিকভাবে। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাজারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আন্দাজ করতে পারছে না ব্যবসায়ী মহল। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। শান্তন টিভি। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শাসক বিরোধী তরজা ক্রমশ বেড়ে চলেছে। এরই মধ্যে শনিবার ভারতীয় জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান অনুষ্ঠিত হয়। রাজধানীর সুপারি বাগান স্থিত দশরথদেব ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে পৌরোহিত্য করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি মোর্চার নেতা বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, ওয়াকফ আইনের সংশোধনী আনা হয়েছে। পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে বিল পাশ হয়েছে। এই সংশোধনে ওয়াকফ নিয়ে মানুষের মধ্যে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে বিরোধী দলগুলো। এর শাসক দল বিজেপির পক্ষ থেকে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব নিয়েছে। একই সাথে এই আইন কার্যকর হলে মানুষ কি সুবিধা হবে সে বিষয়ে মানুষকে অবগত করার জন্য আজকের এই আলোচনামূলক কর্মসূচি। তিনি দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসকে কামান দিকে আরও বলেন, 2014 সালে লোকসভা নির্বাচনের আগে ওয়াকফ আইন বিকৃত করেছিল কংগ্রেস। এর তীব্র প্রতিবাদ জানায় ভারতীয় জনতা পার্টি। জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা এবং রাজ্যসভায় পারিত হয়েছে, পাশ হয়েছে এবং এই ওয়াকফ বিল কি সেই সম্পর্কে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে বিরোধীরা ভুল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছেন, বিভ্রান্ত ছড়াচ্ছেন, সেটার থেকে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন অংশের জনগণের কাছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি রয়েছে, তাতে দেশের কি হবে, মানুষের কি হবে এবং আমাদের মাইনরিটি অংশের মানুষের কি হবে সেই সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনার জন্য আমরা বিভিন্ন সমাজের প্রত্যেকটা বর্গের মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকে জনজাতি মোর্চার তরফ থেকে আমরা একটি জনজাগরণ আমরা অনুষ্ঠান রেখেছি। এর মাধ্যমে আমাদের এখানে মন্ত্রী থেকে শুরু করে আমাদের বিধায়িকা থেকে শুরু করে এমডিসি সমস্ত নেতৃত্বরা এখানে এসছেন এবং এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বার্তা দিয়েছেন দেশের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকের আমরা এই প্রোগ্রাম জনজাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। স্মার্ট সিটির উপকণ্ঠে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় শুক্রবার রাতে। একই ঘটনাটি ঘটেছে সুপারি বাগান এলাকায় এক গ্রোসারি দোকানে। দোকানের মালিকের নাম সুবোধ দে। প্রতিদিনের মতো শুক্রবার রাতের বেলা দোকান বন্ধ করে ঘরে ঘুমাতে যায় সুবোধ দে।
শনিবার সকালে দোকান খুলে দেখে সবকিছু লণ্ডভণ্ড হয়ে আছে। তারপর তিনি আঁচ করতে পারেন দোকানে চুরি হয়েছে। তারপর বাড়ির লোকজনেরা এসে লক্ষ্য করেন দোকানে থাবা বসিয়েছে চোরের দল। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান, বাড়ির সামনে দোকান ঘরটি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা করে আসছেন এই দোকানে, অথচ শুক্রবার রাতের বেলা চোরেরা বাড়ির ভেতর দিয়ে গিয়ে দোকানে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান দুধ, কসমেটিক্স সরঞ্জাম এবং দামি সিগারেট সহ নগদ 29,000 টাকা নিয়ে যায়। খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগ হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি পুলিশের ভূমিকা নিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন, কারণ শহরের মধ্যে পুলিশের টহলদারি থাকার পরেও এই ধরনের চুরির ঘটনা কিভাবে ঘটছে সেটাই সুবোধ বাবুর প্রশ্ন। পুরো সময় যখন আসে দেখি যে আমার দরজা সব ভাঙা, ঘরে ঢুকে দেখি যে আমার ক্যাশ ট্যাশ সব ভাঙা, ক্যাশে যা টাকা ছিল সব নিয়ে গেছে। প্রায় 29,000 টাকার মতো ক্যাশে ছিল। কালকে মাস করে মানুষের টাকা দিয়ে গেছে। আমি আর ঘরে টাকাটা নিয়ে নিই, ক্যাশে টাকাটা ছিল, ক্যাশের টাকা সব ভাঙে সব নিয়ে গেল। সিগারেটের বান্ডিল যা আছে সব নিয়ে গেছে। কিছু কসমেটিক্স আছে, দামি দামি আইটেম ছিল, এগুলো নিয়ে গেল। বড় বড় দুধ 1 কিলো 500 দুধ যা ছিল এগুলো সব নিয়ে গেল। এরপর সব মিলে সে 50-52 টাকার মাল নিয়ে গেছে। কাল কি মনে হয় এটা কারা নিয়ে যেতে পারে? এটা সম্ভবত এটা যারা ড্রাগস পার্টি তারাই নিয়ে গেছে। কোন জায়গায় দোকানটা? এটা কর্নেল চৌমুনিতে শহরে ঢুকতে কর্নেল বাড়ি সেকেন্ড গলি প্রথম দোকান। মানে শহরের উপকণ্ঠে এরকম চুরি পুলিশ পহরা থাকার কি মনে হচ্ছে? এটা পুলিশ তো এই টাইমটাতে বোধহয় হতে পারে তারা ছিল না তেমন টাইমে। এমনিতে এই ব্যাপারে কি জানানো হয়েছে পুলিশকে? পুলিশকে জানানো হয়েছে সকালবেলায় যখন চুরিটা হয়েছে, পুলিশকে লগে ইনফরমেশন দেওয়া হয়েছে। কোন থানা? পশ্চিম থানা। কিছুক্ষণ আগে পুলিশ এসেছে, পুলিশ এসে সব কিছু ইনকোয়ারি করে দেবে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার বিভিন্ন সময় বুক ফুলিয়ে দাবি করছে আমূল পরিবর্তন এসেছে, কিন্তু প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে শিরোনাম দখল করছে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। যখন এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন রাজ্যে অন্যতম বিরোধী দল কংগ্রেস প্রতিবাদে সরব হয়েছে। শনিবার সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় আগরতলা শহরের ভিআইপি রোডে। মিছিলটি শুরু হওয়ার পর স্বাস্থ্য অধিকর্তার অফিসে উদ্দেশ্যে রওনা হয়। মিছিলে উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের কাছে তারা দাবি করেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত বেহাল অবস্থায় পরিণত হয়ে গেছে, কিন্তু স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। এই স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মানুষ ভেবেছিল তিনি দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য ব্যবস্থার কিছু পরিবর্তন হবে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো সুফল জনগণ পাচ্ছে না। প্রধান রেফারেল হাসপাতাল জিবির বহির্বিভাগ থেকে শুরু করে অন্তঃবিভাগ পর্যন্ত সবকিছুরই খারাপ অবস্থা চলছে। সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং অধিকর্তা রোগীদের পরিষেবার দিকে কোনো নজর দিচ্ছে না, এমনকি ডিজিটাল টিকিটের পরিষেবা পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে। এক তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হচ্ছে, না হলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি। সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল, আমরা মানব মৌলিক অধিকার আমাদের জনজীবনে স্বাস্থ্যের খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখছি আর স্বাস্থ্যের বেহাল অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আইসিইউতে চলে গেছে। আমরা প্রার্থনা করছি আইসিইউ থেকে যাতে ভেন্টিলেশনে না যায়। আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থা চলছে এবং দুর্নীতির আখড়া হয়ে গেছে। আমরা বহির্বিভাগ থেকে শুরু করে আভ্যন্তরীণ বিভাগে আমরা দেখতে পাচ্ছি শত শত দরিদ্র লোক যখন লাইন ধরে টিকিট কাটতে আসে তখন মেশিন খারাপ থাকে প্রায় দিনই, এবং ওরা যখন ভালো পরিষেবার জন্য যায় তখন ভালো ডাক্তারের সুবিধা পাওয়া যায়। এবং আমরা আভ্যন্তরীণ বিভাগে দেখেছি একটা বেডে 2 জন রুগী শুয়ে থাকতে দেখেছি, যে সিঁড়ির মধ্যে রুগীরা কীভাবে ঘুমিয়ে আছে, বাথরুমের সামনে বিছনা করে শুয়ে আছে, জায়গার সংকুলান। সেজন্য আমরা স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এখনও বর্ষা শুরু হয়নি, তার মধ্যেই এই বৃষ্টিতে ছাদ চুয়ে রুগীর মাথায় পড়ছে। আমরা দেখতে পেলাম রুগীর মাথায় ফ্যান ভেঙে পড়ল, এবং বিনা চিকিৎসায় রুগীরা মারা যাচ্ছেন, প্রায় সময় রুগীরা মারা যাচ্ছেন। কিছুদিন আগে এক অটো চালক ভাইয়ের যুবতী কন্যা 2-3 ঘন্টা ডাকাডাকির পরও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাঁই লিখে পরীক্ষা দিয়েছিল কমলাছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র রোমিও রাঙ্খল। ফলাফল প্রকাশের সাথে সাথেই দেখা যায় রোমিও মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, আর তাতে
খুশির জোয়ার সকলের মধ্যে। এর মধ্যে শনিবার রোমিওকে সংবর্ধনা ও কিছু আর্থিক সহায়তা করেন ৪৭ আমবাসা তিপ্রা মোথা দল সহ YTF TWF। উপস্থিত ছিলেন ব্লক প্রেসিডেন্ট প্রেম লাল মলসুম, সুরজিৎ মগ, প্রদীপ দেববর্মা, রিঙ্কু মগ, অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। তিনি রোমিও রাংখল উপানি বুংরা হরিরাম রাংখল কমলাচরা পারা চিনি বিকাশ রাংখল তিনি প্রেসিডেন্টনি পারানো আনিবো পারানো একে তিনি রোমিও রাংখলনো এপ্রিসিয়েট বেলাই বেলাই মাখাयो কারণ তামানে হিনবা ব ক্লাস 1 ni simino কমলাচরা স্কুলো পরিযাক ওর পরিফর অনেক ব কষ্ট বুক খাইকা খাইমানি পরে ব যথেষ্ট সাথে সাথে जों হামবাই মারিনাই যে কমলাচরা হাই স্কুলনি যে হেডমিস্ট্রেস অঞ্জলি চাকমানবো जों हामबाय मायाफारो एसे जों तिप्रा मोथा ओ पारानि इके मेनलि बनि हिस्टोरी गोबांमोन कलक हायफोन आसुक जों सानथांनिया बो याकुंबाय सुयै सारा तिप्रा नाङैनो नरक नुखाना इके बनो एप्रिसिएट खायमानि कारन उमनो कारन जों ताबुक नायखांखाय जिनि त्रिपुरा राज्यआव हास्तेवो गोबांमा याकबाय सुयैबो माध्यमिक पास खायनाया। গোপন খবরের ভিত্তিতে এক বাংলাদেশি নাগরিক সহ 2 ভারতীয় কুখ্যাত দালালকে আটক করেছে আগরতলা সরকারি রেল থানার পুলিশ। ধৃত বাংলাদেশি মহিলার নাম মামুদা, বয়স 30, বাড়ি বাংলাদেশের শরীয়তপুর জেলায়। ভারতীয় 2 দালালের নাম কৃষ্ণ দেবনাথ, বয়স 32, বাড়ি সাবরুম বটতলা থানা এলাকায়, এবং টোটন দে, বয়স 28, বাড়ি সাবরুম রাজনগর থানা এলাকায়। তারা শুক্রবার রাজ্যের বাইরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে। তখন পুলিশ এবং বিএসএফ সহ গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তারা আটক হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে হায়দ্রাবাদে কি উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটা এখনও সামনে আসেনি। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে। পুলিশ ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চেয়ে সোপর্দ করবে। উল্লেখযোগ্য বিষয় হল রাজ্য সীমান্ত কে কাজে লাগিয়ে প্রতিদিন বাংলাদেশে অনুপ্রবেশ বাড়ছে। পুরোপুরি মদত দিচ্ছে বাংলাদেশের ও ভারতীয় কিছু দালাল। প্রশাসনের কঠোর মনোভাবের যথেষ্ট অভাবে তারা প্রশ্রয় নেয়, অনুপ্রবেশ বাড়িয়ে দেশের ঝুঁকি বাড়াচ্ছে। আমাদের কাছে একটা খবর এসেছিল যে কিছু ভারতীয় দালাল কিছু মহিলাদেরকে মানে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে তারা বাইরে যেতে পারে। তো এই খবরের মানে সত্যতা ধরে আমরা সবাই আগরতলা রেল স্টেশনে একটা প্লেন মাফিক একটা অ্যাম্বুশে বসি এবং দেখলাম যে গতকালকে বিকালবেলার দিকে আমরা 2 জন মানে লোককে গ্রেপ্তার করা হয় এবং সেই সঙ্গে একজন মহিলাকেও। তো অ্যাকচুয়ালি এই 2 জন লোক ভারতীয়, তাদের একজনের নাম হলো কৃষ্ণ দেবনাথ, ওনার বাড়ি বটতলা সাবরুম থানার অন্তর্গত, এবং অন্যজন হলেন টুটন দে, উনি রাজনগর বাড়ি এবং ওনার বাড়িও সাবরুম থানার অন্তর্গত। এবং ওনাদের সঙ্গে ছিলেন একজন মাহমুদা নাম একজন মহিলা, উনি শরীয়তপুর জেলা বাংলাদেশের অন্তর্গত। তো অ্যাকচুয়ালি ওনাকে তারা অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে একটা গাড়ি করে নিয়ে এসছে আগরতলা রেল স্টেশন, এবং এখান থেকে তারা বাইরে চলে যাবে। তো আমরা গতকালকে ওনাদেরকে এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি, যার মধ্যে যে নতুন আইন হয়েছে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো এবং আমরা ওনাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন, কিছু ডকুমেন্ট, বাংলাদেশি কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি পাই, এবং সেই সঙ্গে যে গাড়িটা ইউজ করা হয়েছিল একটা মারুতি ইকো গাড়ি সাদা রঙের, যার নম্বর TR08C0611, এই গাড়িটাও আমরা সিজ করি। তো আমরা গতকালকে এবং এখনও আমরা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি, সঙ্গে আমাদের আরও অনেক এজেন্সি আছে তারাও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব। ইউটিউব অথবা ফেসবুক চ্যানেলে দেশবিরোধী কন্টেন্ট অথবা অশ্লীল কন্টেন্ট করলে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। গতকাল এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করে দেশবিরোধী এবং মহিলাদের প্রতি অশ্লীল কন্টেন্ট করার অপরাধে তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস্টার হুঞ্চো। তার নাম আল আমিন মিয়া, বাড়ি রাজধানীর রাজনগর এলাকায়। জানা যায় কয়েকজন তার বিরুদ্ধে দেশবিরোধী কন্টেন্ট করা নিয়ে এক মামলা করে পশ্চিম আগরতলা থানায়। পুলিশ মামলা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে আটক করে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়। 5 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয় বলে জানান পুলিশ
পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে পঞ্চ ইউটিউব চ্যানেল এবং শাওয়া টিভি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। পরবর্তী সময় আমরা একটা তদন্ত নেবে এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন, তাকে আমরা আটক করি। আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি, যার নাম্বার 44/2025 আন্ডার সেকশন 152, 299, 196, 352, 353 ক্লজ 2, 79 অফ BNS অ্যান্ড 67 অফ ITN। সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফেন্সিভ বক্তব্য কথাবার্তা আপলোড করতো, ভিডিও আপলোড করতো। তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এইরকম বক্তব্য তার এই ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই। আজকে তাকে আমরা কোর্টে প্রেরণ করছি, 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।